তোমরা দেখো তো আমরা এই অ্যাকাউন্টিং থিওরির আমরা যে ইনসেনটিভ স্কিমটা করছিলাম, আমরা কত নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম দেখো তো। খাতাটা খুলে একটু দেখো। ইনসেনটিভ স্কিম চ্যাপ্টারটার নাম, অ্যাকাউন্টিং থিওরি করছিলাম আমরা। স্যার 6 নাম্বার। তার মানে এই 6 নাম্বার পর্যন্ত করে ফেলছি, তাই তো? জি স্যার। আগে 7 নাম্বারটা একটু পড়ে নেই, কি বলছে প্রশ্নটার মধ্যে আমরা একটু দেখি। তবে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মধ্যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি যেটা করেছিল, অনেকটা ওই চ্যাপ্টারের অনেক অঙ্কগুলো এর মধ্যে রয়েছে। আমি 7 নাম্বারটা পড়ছি। দ্য ব্যালেন্স শিট অফ জামান গ্রুপ শোজ দ্য ফলোইং অন জুলাই 1। জুলাইয়ের 1 তারিখে তাদের ব্যালেন্স শিটে আমরা ইনফরমেশন গুলো পেলাম। আমাদের নগদ টাকা আছে হাতে 3 লাখ, আর শেয়ার ক্যাপিটাল 1 লক্ষ শেয়ার 10 টাকা করে, যার কিনা 75,000 পর্যন্ত আমরা শেয়ার ইস্যু করেছি। তার দাম 7,50,000। আর আমাদের রিটেন আর্নিংস এর ব্যালেন্স আছে 1,50,000। এই ইনফরমেশন গুলো আমাদের ব্যালেন্স শিটে ছিল। ওনারা জুলাইয়ের ওই 1 তারিখে বলছে জামান ডিক্লেয়ার এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 2 পার শেয়ার। আমরা শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করেছি। দেখো আমাদের শেয়ারের সংখ্যা কিন্তু 75,000, অনুমোদিত শেয়ারের সংখ্যা 1 লাখ ছিল, কিন্তু আমরা জনগণের কাছে বিক্রি করেছি অলরেডি 75,000 শেয়ার। যেহেতু জনগণের কাছে 75,000 শেয়ার বিক্রি করা রয়েছে, তাহলে এই 75,000 শেয়ারের জন্যই আমরা 2 টাকা করে ডিভিডেন্ড দিতে চাই। তাহলে 75,000 গুণ 2, 1,50,000 টাকা হবে আমাদের ডিভিডেন্ডের পরিমাণ। এটা ক্যাশ ডিভিডেন্ড। আর এই ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করেছি জুলাইয়ের 1 তারিখ, আর এটা পরিশোধ করতে হবে আমাদের অক্টোবরের 1 তারিখ। তাহলে এই জুলাইয়ের 1 তারিখটা হচ্ছে ডেট অফ ডিক্লিয়ারেশন, আর অক্টোবরের 1 তারিখ হচ্ছে ডেট অফ ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের 2টা তারিখে ট্রানজেকশন পেয়ে গেলাম। এবার বলছে অন November 1, জুলাইয়ের পর নভেম্বরের 1 তারিখ, দ্য গ্রুপ ডিক্লেয়ার্ড এ 15% স্টক ডিভিডেন্ড। এবার আমরা 15% স্টক ডিভিডেন্ড ঘোষণা করলাম, উইথ দ্য শেয়ারস টু বি ইস্যুড অন December 31। যতগুলো শেয়ার আমরা জনগণের কাছে বিক্রি করেছি তার উপর 15% স্টক ডিভিডেন্ড ঘোষণা করলাম। তোমরা জানো যে স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে আমাদের যে পেইড আপ শেয়ার ক্যাপিটাল আছে তার উপর ধরতে হয়। তাহলে এই যে 75,000 শেয়ার রয়েছে, যে এইটার উপর 15%। ক্যালকুলেট নাও তোমরা, 75,000-এর 15% করো। 75,000-এর 15% করো। 10,800। তার মানে আমরা জনগণকে 5,800 শেয়ার লভ্যাংশ হিসাবে প্রদান করব। এটাকে স্টক ডিভিডেন্ড স্যার বলে। 10,800। হ্যাঁ, 10,800। ও 10,800। তার মানে আমরা 10,800 শেয়ার ইস্যু করব, কোনো রকমের কোনো পেমেন্ট ছাড়া, শুধু শেয়ার দিয়ে দিব আমরা। এটাকে আমরা স্টক ডিভিডেন্ড বলি। তবে একটা কথা তোমাদেরকে আমি বলছিলাম যে স্টক ডিভিডেন্ডের রিটেন আর্নিংস এর জাবেদা করার সময় শেয়ারের বাজার মূল্যটা ধরতে হয় যদি প্রশ্নে থাকে। তো এই যে আমাদেরকে বলে দিচ্ছে, দেখো মার্কেট ভ্যালু অন November 1 ওয়াজ 15 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেয়ারের বাজার মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে একটা কাজ করো, তোমার 10,000 কত আসছে বললা জানো? 800। জি স্যার, 10,800। এবার তুমি 10,800-কে 15 দিয়ে গুণ করো। তাহলে দেখো তো আমাদের রিটেন আর্নিংস থেকে কত টাকা নেওয়া লাগে। 1,62,000। কিন্তু দেখো তো তানজিনা, আমাদের রিটেন আর্নিংস এর ব্যালেন্স দেওয়া আছে 1,50,000। তাহলে কি আমাদের হাতেও এক জি লাখ স্যার। বাষট্টি হাজার আছে? না স্যার। আমি একটা নোট লেখাইছিলাম, তোমাদের কি মনে আছে সেই নোটটা? জি যে স্যার, মনে আছে। স্টক ডিভিডেন্ডের জন্য একটা নোট লেখাইছিলাম, যে যদি রিটেন জি আর্নিংস স্যার। এর ব্যালেন্স দেওয়া থাকে এবং বাজার মূল্য ধরার কারণে
যদি সেই ব্যালেন্স থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে টাকা সরবরাহ করতে না পারি, তখন আর সেই ক্ষেত্রে বাজার মূল্যটা ধরা যাবে না, আমরা লিখিত মূল্য দিয়ে অঙ্কটা করে ফেলবো, কি তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এবার আমরা এই 15 টাকা না ধরে আমরা না 10 টাকা ধরেই অঙ্কটা করে ফেলবো এই অঙ্কে। তোমাকে বুঝেছো? জি স্যার। তাহলে চলো আমরা খাতা নেই। গিভ নেসেসারি এন্ট্রিজ টু রেকর্ড দ্য ডিক্লারেশন এন্ড পেমেন্ট অফ ইস্যুয়েন্স অফ দ্য ডিভিডেন্ড। আমাদের এখানে দুই ধরনের ডিভিডেন্ড আছে, একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ডের জার্নালটা আমরা করব, স্টক ডিভিডেন্ডের জার্নালটা আমরা করব। তাহলে চলো দেখো, আমি দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। তাহলে প্রথম ডিভিডেন্ডটা হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এটা কোনটা? ওই যে আমরা 2 টাকা করে লভ্যাংশ যে ঘোষণা করেছিলাম প্রতি শেয়ারে, আমাদের শেয়ারের সংখ্যা যে 75,000 ছিল, তাহলে 75,000 গুণ 2 কত টাকা হয় দেখো তো? 75,000 গুণ 2 1,50,000 হয় না? জি স্যার। তাহলে ওই ডিভিডেন্ড রিটেন আর্নিংসটা হবে ডেবিট, আর ওই ডিভিডেন্ড পেয়েবলটা হবে ক্রেডিট, 1,50,000। এটা হচ্ছে ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ড। তাহলে ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ডের প্রথম জার্নালটা আমরা করে ফেললাম জুলাইয়ের 1 তারিখে, দেখেছো? করে ফেলো জলদি খাতায়। তাহলে আমাদের প্রথম ডিভিডেন্ড যেটা ঘোষণা করেছিলাম ক্যাশ ডিভিডেন্ডের, সেটার জন্য আমাদের যাবে তো হবে রিটেন আর্নিংস ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর এখানে আমাদের টাকার পরিমাণটা আমরা ধরবো কত? 75,000 শেয়ার, প্রতিটা 2 টাকা করে। তাহলে 1,50,000 শেয়ার হয়েছে। এবার আসো ডিস্ট্রিবিউশনের জার্নালটা করব। আমাদের ডিস্ট্রিবিউশনের জার্নালটা একই অ্যামাউন্ট দিয়ে হবে, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু এটা ক্যাশ ডিভিডেন্ড তাই ডিভিডেন্ড পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। এখানে আমাদের ওই 1,50,000 টাকাই হয়ে যাবে। সো ওনারা আমাদেরকে যে জার্নাল করতে বলছে এই অঙ্কটাতে আমরা জানি কিভাবে জার্নালটা করতে হবে, কারণ এই অঙ্কে ওনারা আমাদেরকে দুই ধরনের ডিভিডেন্ড ঘোষণা করতে বলেছে, একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা হলো স্টক ডিভিডেন্ড। তো ক্যাশ ডিভিডেন্ডের কাজটাই এখন আমরা আপাতত করছি। প্রথমে ডেট অফ ডিক্লারেশনের জার্নালটা করলাম 1,50,000-এর জন্য। আর এখন অক্টোবরের 1 তারিখ, এই যে ওনারা বলেছে আমরা এটা পেমেন্ট করবো অক্টোবরের 1 তারিখ, সেই তারিখে আমরা জার্নালটা করলাম ডিভিডেন্ড পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। এবার আমরা স্টক ডিভিডেন্ডের জার্নালটা করব। স্টক ডিভিডেন্ডের জন্য পার্সেন্টেজটা বলেছিল 15%। আমাদের শেয়ারের সংখ্যা ছিল 75,000। 75,000-এর 15% তোমরা বের করছিলাম 10,800। কিন্তু এই 10,800 শেয়ার স্টক ডিভিডেন্ডে আমাদের প্রতিটি শেয়ারের বাজার মূল্যটা ধরার কথা ছিল ডিক্লারেশনে, কিন্তু যেহেতু বাজার মূল্য ধরলে আমাদের এই রিটার্নিংস এর ব্যালেন্সের থেকে বেশি হয়ে যায়, তাই এবার আমরা স্যার লিখি। 75,000-এর 15%? হ্যাঁ, 75,000-এর 15%। যতগুলো শেয়ার আমার তো আমরা এগারো বিক্রি করি। হাজার দুইশো পঞ্চাশ আসে। কত আসে? 11,250। 11,250 আসে যে। জি স্যার, তানজিনা, মানে 15% করলে আর কি। হ্যাঁ, জি স্যার, আমারও তাই আসছে। ব্যাস ঠিক আছে, তাহলে ওইটাই হবে। তাহলে বলো দেখি ওটার সঙ্গে যদি যদি এখন আমি এই বাজার মূল্যটা গুণ করি, তাহলে কি আমাদের রিটার্ন আর্নিংসটা 1,50,000-এর থেকে বেশি হয়ে যায় না? জি স্যার। তাহলে আমরা বাজার মূল্য ধরতে পারবো না এই অঙ্কে, এখানে আমাদের লিখিত মূল্যটাই ধরতে হবে। তাহলে চলো আমরা আমাদের ফার্স্ট জার্নালটা, ডেট অফ ডিক্লারেশনের প্রথম জার্নালটা করে ফেলি। এই যেখানে হিসাবটা দেখানো হয়েছে, রিটেন আর্নিংস ডেবিট, স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট অথবা স্টক ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, যাই বলো, 75,000-এর 15%, তার সঙ্গে 15 টাকা গুণ না করে আমরা 10 টাকা গুণ করব, কারণ তাতে আমাদের অ্যামাউন্ট আসবে 1,12,500। দেখো তো, আমরা কেন 10 টাকা ধরলাম তোমরা বুঝছো তো সবাই? এটার জন্য আমি আগে নোট লিখে দিয়েছিলাম, সেই নোটের এই প্রথম বোধহয় আমরা অঙ্কের ব্যবহারটা পেলাম। রিটেন আর্নিংস ডেবিট, টাকাটা কিভাবে ধরলাম? 75,000-এর 15%, তাতে যেটা হয় যতগুলো শেয়ার হয়
তার সঙ্গে প্রতিটি শেয়ারের দাম 10 টাকা করে, মানে লিখিত মূল্যটাই গুণ করলাম। বাজার মূল্যের 15 টাকা ধরলাম না। বাজার মূল্যের 15 টাকা ধরলে এই অ্যামাউন্ট এই 1,50,000 থেকে বেশি হয়ে যাবে। তাই আমরা বাজার মূল্য ধরতে পারবো না, আমরা লিখিত মূল্যটাই ধরবো। আর 2 নম্বর জার্নালে দেখো স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল বা স্টক ডিভিডেন্ড পেয়েবলটা হবে ডেবিট, আর কমন স্টকটা হবে ক্রেডিট। আর কমন স্টকটা হবে ক্রেডিট। হয়েছে? জি স্যার। তাহলে তো বোধহয় আমরা জি অঙ্কটা বুঝছি, তাই না? এই 7 নম্বর অঙ্কটা করা হয়ে গেল না? জি স্যার। চলো সবাই আমরা 8 নম্বর অঙ্কটা পড়বো। এবার 8 নম্বর অঙ্কটা একটু ঠান্ডা মাথায় আমরা পড়ে দেখবো যে এখানে যে কথাগুলো ওনারা বলেছে সেগুলো পড়ে আমরা যা করতে বলেছে সেটা আমরা করতে পারি কিনা। এখানে আমি 8 নাম্বারটা পড়ছি, সবাই একটু মন দিয়ে দেখো। দ্য বিশ্বাস বিল্ডার্স গ্রুপ ডিস্ট্রিবিউটেড দ্য ফলোইং ডিভিডেন্ডস টু ইটস স্টক হোল্ডার্স। তারা তাদের শেয়ার হোল্ডারদের নিম্নলিখিত ডিভিডেন্ড গুলি তারা ডিস্ট্রিবিউশন করে। কিরকম? তাদের একটা ইনভেস্টমেন্ট ছিল 4 লক্ষ শেয়ারস অফ যমুনা কোম্পানির, যার বর্তমান ভ্যালু 12 লাখ টাকা। অর্থাৎ এই কোম্পানির একটা ইনভেস্টমেন্ট ছিল যমুনা কোম্পানির 4 লক্ষ শেয়ার, যেই ইনভেস্টমেন্টের বর্তমান বাজার মূল্য আছে 12 লক্ষ টাকা। শেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে বর্তমানে সেটা 23 লাখ টাকা। এইটা আমাদের আগে থেকে ছিল। এখন এইটাকে আমরা লভ্যাংশ হিসেবে প্রদান করতে চাচ্ছি, তাহলে কি এটা প্রপার্টি ডিভিডেন্ড হয়ে গেল না? আমাদের একটা ইনভেস্টমেন্ট, যার যে ইনভেস্টমেন্টের ইয়ে হলো, যমুনা কোম্পানির 4 লক্ষ শেয়ার ছিল আমাদের, বর্তমানে তার লিখিত মূল্য ছিল 12 লাখ, কিন্তু বাজারে বর্তমানে সেটার এখন দাম হয়ে গেছে 23 লাখ। তাহলে 11 লাখ টাকা দাম বেড়ে গেছে না, বলো তো? আমি প্রপার্টি ডিভিডেন্ড যখন জি তোমাদের স্যার। শেখাই তখন একটা নোট লিখে দিয়েছিলাম, যদি আমাদের প্রপার্টির বাজার মূল্য বেড়ে যায় তাহলে আগে বৃদ্ধিপ্রাপ্ত অ্যামাউন্টের জন্য জাবেদা করতে হয়, তাই না? যে 11 লাখ বেড়ে গেছে আগে তার জন্য একটা জার্নাল করতে হয়, ওই ইনভেস্টমেন্ট হবে ডেবিট, গেইন অন অ্যাপ্রিসিয়েশন অফ ইনভেস্টমেন্ট ক্রেডিট। এরকম জাবেদা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, বলো তো? জি স্যার। তাহলে এই ইনভেস্টমেন্টের মূল্যটা বেড়েছে 11 লাখ, তার জন্য আলাদা জাবেদা করতে হবে। তারপর 23 লাখটা ডিস্ট্রিবিউশনের জন্য জার্নাল করতে হবে। তো এ নাম্বারে যে কাহিনীটা আমরা পড়লাম এটা প্রপার্টি ডিভিডেন্ডের কাহিনী। এবার বি নাম্বার আরেকটা প্রশ্ন করেছে, ইনভেস্টমেন্ট আছে আমাদের আরেকটা 2,30,000 শেয়ার, পদ্মা কোম্পানির শেয়ার সেটা। আর সেই কোম্পানিটা স্টক এ ক্লোজলি হেল্ড যমুনা কোম্পানি, দ্য শেয়ার ওয়াজ পারচেজ 3 ইয়ার্স এগো। আমরা 3 বছর আগে ওই শেয়ারটা কিনছিলাম 5 টাকা 60 পয়সা করে পার শেয়ার। তাহলে দামটা কত আসে দেখো তো? 2,30,000 গুণ 5.60 কত হয় দেখো তো? 2,30,000 ইন্টু 5.60 কত হয়? 2,30,000 গুণ 5.60 কত টাকা হয় দেখো তো গুণ করলে? স্যার 12,19,000। আচ্ছা, এইটা দিয়ে আমরা কিনছিলাম ওই ইনভেস্টমেন্টটা, বাট নো কারেন্ট মার্কেট প্রাইস ইজ অ্যাভেলেবল। কিন্তু এইটা এখন আর বর্তমানে এটা কোনো বর্তমান মূল্য নেই, এই কথাটা ওনারা বলছে। তাহলে এ নাম্বারের কাহিনীটা আমাদের কাছে পরিচিত, কিন্তু বি নাম্বারে ওনারা যে কথাটা বলছে যে আমরা একটা সম্পত্তি, এটা আমরা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতে চাই, একটা সম্পত্তি যেটা কিন্তু 2,30,000 শেয়ার, যার এক একটার দাম কেনা ছিল আমাদের 5 টাকা 60 পয়সা করে, তাতে যে অ্যামাউন্টটা হয়, কিন্তু বর্তমানে এটার কোনো বাজার মূল্য নাই। তাহলে এইরকম একটা সম্পত্তি যদি আমি ডিভিডেন্ড হিসেবে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমি এই 8 নম্বর অঙ্কটা শেখা থেকে সেটা তোমাদেরকে আমি বুঝাবো। ওনারা আমাদেরকে এই দুটো তথ্য দেওয়ার পর এবার প্রশ্ন করেছে, গিভ দ্য জার্নাল এন্ট্রিজ to account for the declaration and the payment of the above dividends.
তার মানে যে দুটো প্রপার্টি ডিভিডেন্ডের গল্প এখানে বলা হয়েছে, এই দুটো প্রপার্টি ডিভিডেন্ডের ডিক্লারেশন এবং ডিস্ট্রিবিউশনের জার্নালটা করো। তো আমরা খাতা নিয়ে নেই, আমরা প্রথমে এ নাম্বারে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাই। আমরা এ নাম্বার জার্নালটা করতে গিয়ে যে 11 লাখ টাকা দাম বেড়ে গেছে, সর্বপ্রথম ওই এর 1 নাম্বারের জবাবটা আমরা দিব। তোমরা জানো তো এটা আমরা করি, যেহেতু দাম ছিল 12 লাখ, হয়ে গেছে 23 লাখ, তাহলে বাড়লো কত টাকা? 11 লাখ। আমাদের কথাই ছিল যদি প্রপার্টি ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি প্রপার্টির দাম বেড়ে যায়, যত টাকা বাড়বে শুধু ওইটার জন্য একটা জার্নাল করতে হয়। এই দেখো আমরা করেছি, ইনভেস্টমেন্ট ইন যমুনা কোম্পানি স্টক ডেবিট আর গেইন অন অ্যাপ্রিসিয়েশন অফ প্রপার্টি ডিভিডেন্ড ক্রেডিট। চলো আমরা এই জার্নালটা আগে করে নেই। এটা আমাদের এর 1 নাম্বার জার্নাল। প্রথমে আমরা অ্যাপ্রিসিয়েশনের জার্নালটা করে নিলাম। এইবার আমরা পরবর্তী দুইটা জাবেদার মাধ্যমে আমরা এই প্রপার্টি ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউশন করে দিব। প্রথমে আমরা অ্যাপ্রিসিয়েশনের জার্নালটা করে নিলাম। সম্পত্তির মূল্য যে 11 লাখ বেড়ে গেল, 12 লাখ থেকে হয়ে গেল 23 লাখ, ওই 11 লাখ বৃদ্ধি প্রাপ্তের জন্য ওটার জন্য একটা জার্নাল করলাম, ইনভেস্টমেন্ট ইন যমুনা কোম্পানি স্টক ডেবিট আর গেইন অন অ্যাপ্রিসিয়েশন অফ প্রপার্টি ডিভিডেন্ড ক্রেডিট। 11 লাখ টাকার জার্নালটা আগে আমরা করে নিব। এবার আমরা দ্বিতীয় জার্নালটা হচ্ছে ডিক্লারেশনের জার্নালটা করব, রিটেন আর্নিংস ডেবিট আর প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট ওই 23 লাখ। কারণ আমাদের প্রপার্টির মূল্যটা কিন্তু এখন 23 লাখ টাকা, তাই এখন আমরা 23 লাখের জার্নালটা করতে পারবো। আর ডিস্ট্রিবিউশনের জার্নালটা হবে প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট এবং ইনভেস্টমেন্ট ইন যমুনা কোম্পানি ক্রেডিট। বলতো আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা কি আমরা বুঝেছি? প্রপার্টি ডিভিডেন্ডের যে নিয়মটা বা যে আলোচনাগুলো আমরা আগে করেছিলাম, সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা কিন্তু এই তিনটা জাবেদা করলাম, তাই না? আর এই চ্যাপ্টারের অঙ্কে ওনারা কিন্তু এই ধরনের খালি জাবেদাই করতে বলবে আমাদেরকে, প্রশ্ন দিয়ে দিবে, আমরা প্রশ্ন পড়ে পড়ে আমরা শুধু এটার জাবেদাগুলো অ্যাকুরেটলি খালি অ্যান্সার করার চেষ্টা করবো। তোমরা কি এ নাম্বারে জাবেদা 3টা কমপ্লিট করতে পারছো? স্যার লিখতেছি। আচ্ছা করো। আগের অঙ্কগুলোতেও যখন আমরা প্রপার্টি ডিভিডেন্ডের অঙ্কগুলো করেছিলাম, জাবেদাগুলো একই রকমই জাবেদা করেছিলাম। তাই প্রশ্নটা পড়ার পর তোমরা নিজেরাই চিন্তা করবে যে এটা আমি নিজে নিজে পারবো কিনা। এই অঙ্কগুলো একটু অন্যরকম হলেও কঠিন না। প্রথমে আমরা সম্পত্তির মূল্য যতটুকু বাড়লো তার জন্য জাবেদা করলাম। এবার মোট সম্পত্তির ডিক্লারেশনে জাবেদা করলাম। তারপর আমরা ডিস্ট্রিবিউশনে জাবেদা করলাম। ডিস্ট্রিবিউশনে জাবেদা যেহেতু সম্পত্তির পরিমাণ কমে যাবে, তাই ইনভেস্টমেন্ট ইন যমুনা কোম্পানি স্টকটাকে আমরা ক্রেডিট করব। স্যার পরেরটা। এবার তোমরা বলো, এ নাম্বারটার মধ্যে বাজার মূল্য ছিল, তাই আমাদের সম্পত্তির মূল্য যেটা বাড়লো, আমরা বৃদ্ধিপ্রাপ্ত অ্যামাউন্টের জার্নালটা করে তারপর আমরা স্টক ডিভিডেন্ডটা ঘোষণা করলাম। বাট দ্বিতীয় অঙ্কটায় আমাদের বাজার কোনো মূল্যই নাই, অথবা বাজার মূল্য কমে গেল, সেই ক্ষেত্রে আমরা ওই প্রথম জার্নালটা আর করবোই না, যেহেতু বাজার মূল্য দেওয়া নাই, অথবা যদি বাজার মূল্য থাকতো কিন্তু কমে গেছে দাম, বাড়ে তো নাই। তাই প্রথম যে জার্নালটা আমরা করি সবসময় স্টক প্রপার্টি ডিভিডেন্ডে, সেটা তখন আর আমরা করব না। আমাদের যে মূল্যটা আছে এটা দিয়ে তখন আমরা ডিভিডেন্ডটা দিয়ে দিব। চলো সেই কাজটাই এখন আমরা করব। তার মানে এখন আমাদের আর 3টা জার্নাল হবে না, বিয়ের জন্য আমাদের জার্নাল হবে এখন 2টা। দেখো আমরা প্রথম জার্নালটা করলাম রিটেন আর্নিংস ডেবিট
প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এবার কিন্তু আর আমরা ওই প্রথম জার্নালটা করলাম না। আমাদের যে দাম আমরা কিনছিলাম যে দামে 5.60, তাহলে 2,30,000 ইন্টু 5.60, দেখো যে 12,88,000 টাকা, দেখছো? অর্থাৎ এখানে একটা কথা আমার থাকলো, বাজার মূল্য না বেড়ে যদি কমেও যায়, তাহলে আর আমরা ওই কমে যাওয়ার জন্য কোনো জার্নাল করব না। আবার বাজার মূল্য যদি নাও দেওয়া থাকে, তাহলে ওই প্রথম জার্নালটা খালি আমরা করব না, কিন্তু বাকি দুটো জার্নাল আমরা ঠিকই করব, যে মূল্যটা দেওয়া আছে ওই মূল্যটা দিয়ে। কি বলছি বুঝছো তানজিনা? আমার কথা বোঝা যায়? জি স্যার। তাহলে প্রথম জার্নালটা হবে রিটার্ন আর্নিংস ডেবিট, প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। টাকার পরিমাণটা হবে ওই যে 2,30,000 ইন্টু 5.60, 5.60 যে টাকা দিয়ে আমরা কিনেছিলাম। জি আর স্যার, তারপরে কারণ এটার তো আর বাজার মূল্য দেওয়া নাই। নাই, আর পরের মূল্যটা ওই একই রকমই হবে, প্রপার্টি ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর ইনভেস্টমেন্ট অন পদ্মা কোম্পানি স্টক ক্রেডিট। তার মানে আমি বলতে চাই যে এটাতে আমাদের কোনো ঝামেলাই নাই, যা দেওয়া আছে ওটা দিয়ে সরাসরি চাপেদা করে দিলেই হয়ে যাবে, তাই না? জি স্যার। আমরা কি সবাই বি এর 1, 2 এর জার্নালটা সবাই খাতায় তুলতে পারছি? স্যার, হয়নি কমপ্লিট। আচ্ছা, কোনো অসুবিধা নেই, সুন্দর করে করো। আর নিচে ছোট করে আমরা যে ব্যাখ্যাগুলো লিখেছি এটা একটু অভ্যাস করো, কারণ এখন বোঝা এক জিনিস, এখন করা এক জিনিস, আর পরীক্ষার সময় যখন প্রশ্ন দেখে দেখে খাতায় অ্যান্সার করবা পরীক্ষার খাতায়, তখন সেটা হবে আর এক জিনিস। তখন মনে হবে যে এটা কিভাবে লেখে ওইটা কিভাবে লেখে। তাই যদি এখনই সুন্দর করে লেখো, তাহলে ওই সময় আর এই সমস্যাটা হবে না। আর যেহেতু আমি তোমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ পাবো না, সেকেন্ড ইয়ারদের ওদের পরীক্ষা নিতে পারছি, ওদের সমস্যাগুলো দেখা দিতে পারছি, পরীক্ষা নিচ্ছি, ওদের খাতাগুলো দেখাচ্ছি, তো তোমাদের তো আর পরীক্ষা নিতে পারছি না। তাই ব্যাখ্যাগুলো সুন্দর করে লিখো। তাবাসসুম রিয়া কত দূর স্যার শেষ। স্যার। হয়েছে না? জি স্যার। আচ্ছা, আমরা এবার একটু 9 নম্বর অঙ্কটা একটু পড়ি। এই 9 নম্বর অঙ্কটার মধ্যে এই এই অঙ্কটা একদম হুবহু তোমাদের থার্ড ইয়ারের পরীক্ষা কোশ্চেনের মতো। থার্ড ইয়ারে তোমাদের এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও ছিল, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটিতে। আমি পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো আমি 9 নম্বর অঙ্কটা পড়ছি। The stockholders' equity account of Tumpa Company have the following balances on December 31st, 2010. কি ছিল আমাদের স্টক হোল্ডার্স ইকুইটিতে? আমাদের সাধারণ শেয়ার ছিল 2 লাখ, যার এক একটার দাম 10 টাকা করে, ওই যে 20 লাখ টাকা এটা ছিল। পেরিন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ছিল 12 লাখ টাকা। আর ছিল আমাদের রিটেন আর্নিংস এর একটা ব্যালেন্স 56 লাখ টাকা। রিটেন আর্নিংস এর ব্যালেন্স দেওয়া থাকলে আমরা একটু সতর্ক হয়ে যাব স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে, কথাটা যেন খেয়াল থাকে। যখনই প্রশ্নের মধ্যে রিটেন আর্নিংস এর ব্যালেন্স দেওয়া থাকে, তখনই স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে জার্নাল করতে গিয়ে একটু খেয়াল করতে হয় যে আমরা বাজার মূল্য ধরবো নাকি লিখিত মূল্য ধরবো, এটা একটু খেয়াল করতে হয়। এবার বলছে শেয়ারস অফ টুম্পা কোম্পানি স্টকস আর কারেন্টলি সেলিং এট দ্য স্টক এক্সচেঞ্জ রেট 37, ওই যে বলে দিয়েছে এক একটা শেয়ার বর্তমানে বাজারে 37 টাকা করে বিক্রি হচ্ছে, কথাটা ওনারা বলে দিয়েছে। তাহলে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটিতে কি কি ছিল সেটা বলছে ওনারা এখানে, বর্তমানে বাজারে এক একটা শেয়ারে কত টাকা করে বিক্রি হচ্ছে সেটাও ওনারা বলে দিয়েছে। এবার আমরা প্রস্তুত ইনফরমেশন গুলো একটু দেখি। প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রিজ ফর ইচ অফ দ্য ফলোইং কেসেস। তার মানে ওনারা বলছে নিচে আমরা যতগুলো ঘটনা দিয়েছি প্রত্যেকটার জন্য জার্নাল করো। তো চলো দেখি প্রথম জার্নালটা। A stock dividend of 5% is declared and issued. এই দেখো আমাদের শেয়ারের সংখ্যা কতগুলো, 2 লাখ। 2 লাখের 5% করলে কতগুলো শেয়ার হয় দেখো, 10,000। তাবাসসুম, 2 লাখের 5% করলে কত হয়? 10,000। তার মানে আমরা নতুন করে 10,000 শেয়ার জনগণের কাছে স্টক ডিভিডেন্ড হিসেবে প্রদান করব। আচ্ছা এবার বাজার মূল্যটা ধরি, 10,000 গুণ 37 কত হয় দেখো? 3,70,000। অথচ আমাদের ব্যালেন্স কত আছে?
56 56 লাখ। লাখ। তাহলে তো আমরা বাজার মূল্য ধরতে পারবো না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা 37 টাকাই ধরবো। তাহলে চলো, আমাদের এ নাম্বারের জন্য জার্নাল হবে দুইটা। আমাদের ডেট অফ ডিক্লারেশনের জন্য একটা, আর ডিস্ট্রিবিউশনের জন্য একটা। বিটা আমরা পরে পড়বো। তাহলে চলো আমরা এ নাম্বারের জন্য জার্নাল করে ফেলি। এই দেখো, আমরা প্রথম জার্নালটা করলাম। রিটেন আর্নিংস ডেবিট, ওই যে 10,000 গুণ 37। কিভাবে 10,000 পেলাম তোমরা জানো। যদি দেখাতে চাও ব্র্যাকেটে দেখাতে পারো যে 2 লাখ ইন্টু 5%, তার উপর আবার 37 টাকা করে এক একটার দাম। তাহলে আমরা 3,70,000 পাবো। কিন্তু কমন স্টক ডিভিডেন্ড পেয়েবলের দাম হবে অনলি 10 টাকা করে। তাহলে 10,000 গুণ 10 অর্থাৎ 1 লাখ। তাহলে বাকিটা হবে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। বলো, শিখছি না আমরা এটা? এই জার্নালটা আমরা শিখছি না আগে? জি স্যার। তাহলে চলো আমরা প্রথম জার্নালটা লিখে ফেলি। রিটেন আর্নিংস ডেবিট 10,000 গুণ 37, 3,70,000। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল বা কমন স্টক ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, এখানে 10 টাকা করে হবে 1 লাখ। তাহলে বাড়তি টাকাটাকে আমরা বলবো পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু টু রেকর্ড অফ ডিক্লারেশন অফ কমন স্টক। আর দ্বিতীয় জার্নালটাতে আমাদের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট, ওই জার্নালটা করে দেবো। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট। তাহলে আমাদের এ নাম্বার শর্তের স্টক ডিভিডেন্ডটা কমপ্লিট হয়ে গেল। আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টের স্টক ডিভিডেন্ডের যে জার্নালটা করলাম, এটা আমরা সবাই বুঝছি না বলো তো? স্যার পরেরটা। আচ্ছা, এবার বলো তো তাবাসসুম, আমরা 5% স্টক ডিভিডেন্ডের পর বি নাম্বার ওনারা বলছে 100% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি। আচ্ছা, 100% ডিভিডেন্ড ডিক্লেয়ার করা মানে এই 2 লক্ষ শেয়ারের 2 লক্ষ শেয়ারই আমরা এখন ঘোষণা করবো না বলো তো? যখন 5% জি ছিল স্যার। তখন 2 লাখের 5% 10,000 শেয়ার ছিল। কিন্তু এখন বলছে 100%। তাহলে 100% মানে হচ্ছে এই 2 লাখের উপর 100% ধরলে কি আমাদের 2 লাখ শেয়ারই হয় না? জি স্যার, এবার আর পুরোটাই। তাবাসসুম, এবার 2 লাখটা তুমি 37 দিয়ে গুণ করে দেখো। এবার 2 লক্ষকে তুমি 37 দিয়ে গুণ দাও। স্যার 74 লাখ। কিন্তু আমাদের ব্যালেন্সে কি 74 লাখ আছে রিটার্ন আর্নিংস এর? না স্যার। না। তাহলে কি আর আমরা এবার 37 ধরতে পারবো? না স্যার, পারবো 10 না। টাকা করে। তাহলে এবার আমাদেরকে 10 টাকা করে ধরতে হবে না বলো তো? জি স্যার। জি এই স্যার। নোটটা কিন্তু আমি প্রথম একদম লিখে দিয়েছি। তাহলে চলো, এবার তাহলে আমরা আমাদের বি নাম্বারের জার্নালটা শুরু করি। এবার তাহলে আমরা বি নাম্বারের জার্নালটা শুরু করি। যে বি, দেখো আমাদের প্রথম জার্নালটা আমরা করে ফেললাম। রিটেন আর্নিংস ডেবিট, ওই যে 100%, তাই 2 লক্ষ শেয়ার। তবে এখন আর 37 ধরলাম না, এবার আমরা 10 ধরলাম। আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, তাতে হবে 20 লক্ষ টাকা। চলো খাতায় তুলে ফেলি।
রিটেন আর্নিংস ডেবিট, আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। আমরা 2 লক্ষ শেয়ারের সঙ্গে কেন 37 না ধরে 10 ধরলাম, এটার নোট আমি তোমাদেরকে আগে লেখাই দিয়েছি, তাই আমার মনে হয় না এখানে আর কিছু বোঝানোর আছে। তোমরা বুঝতে পারছো? এগুলো খেয়াল রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তাহলে এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। প্রথম জার্নালটা হয়েছে, জি স্যার। আমাদের দ্বিতীয় জার্নালটা হচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট, ওই 20 লক্ষ টাকাই। তো তার মানে হলো 100% স্টক ডিভিডেন্ড ঘোষণা করাতে, যেহেতু আমরা আমাদের রিটেন এর ব্যালেন্স দ্বারা এটা কভার করতে পারছি না, তাই আমরা লিখিত মূল্য দিয়ে দুইটা জাবেদাই করে ফেলবো, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট। হয়েছে? বি নাম্বার রিকমেন্ডটা করে ফেলছো সবাই? জি স্যার। এবার আমাদেরকে সি তে কি বলছে চলো দেখি। অন্তরা করছে? অন্তরা, করছি তো স্যার, উঠাইছি। আচ্ছা, এবার সি তে কি বলছে একটু দেখি। সি তে বলছে a 2-for-1 stock split is declared and issued। এখানে ওনারা কোনো স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ডের কথা বলেনি, ওনারা বলছে এখানে আমরা স্টক স্প্লিটের ঘটনা ঘটিয়েছি। স্টক স্প্লিট কথাটার মানে হলো যে একটা শেয়ারকে ভেঙে দুইটা শেয়ার বানাবে তারা, এই যে 2-for-1 স্টক স্প্লিট। এই কথাটার মানে হচ্ছে যে আমরা আমাদের একটা শেয়ারকে ভেঙে দুইটা শেয়ার বানাবো, এটাকে স্টক স্প্লিট বলা হয়, বা বাংলা এটাকে স্টক খণ্ডন বলা হয়। তোমরা একটা কথা মনে রেখো, পাবলিক লিমিটেড কোম্পানিকে সরকার এই অধিকারটা দিয়েছে যে তুমি তোমার নাম্বার অফ শেয়ারের সংখ্যাকে বাড়ানোর জন্য তুমি প্রতিটি শেয়ারের দামকে ইচ্ছা করলে কমাতে পারো। তো তার মানে তুমি তোমার এই 2 লক্ষ শেয়ারকে তুমি ইচ্ছা করলে 4 লক্ষ শেয়ার বানাতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার প্রতিটি শেয়ারের দাম 10 টাকা থেকে কমায় অর্ধেক করতে হবে, 5 টাকা। তার মানে হলো মোট শেয়ারের মূল্যের যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে এখন আসলে আমি সংজ্ঞাটা সুন্দর করে বুঝাই দিই। স্টক খণ্ডন বা স্টক স্প্লিট কাকে বলে? মোট শেয়ার মূলধনের পরিমাণকে অপরিবর্তিত রেখে প্রতিটি শেয়ারের মূল্যকে কমিয়ে অথবা বাড়িয়ে শেয়ারের সংখ্যার পরিবর্তন করাটাকে স্টক স্প্লিট বলে। তারপরে মোট শেয়ার মূলধনের পরিমাণকে অপরিবর্তিত রাখতে হবে, রেখে শেয়ারের সংখ্যাটাকে তুমি বাড়াবা অথবা কমাবা। তবে এই কাজটা করতে গেলে তোমাকে প্রতিটি শেয়ারের মূল্যটাকে চেঞ্জ করতে হবে। তো যেহেতু ওনারা বলেছে আমরা 2-for-1 স্টক স্প্লিট, এই কথাটা মানে হলো একটা শেয়ারকে ভেঙে আমরা দুইটা শেয়ার করব, তার মানে আমরা ডাবল করব। তাহলে আমাদের 2 লক্ষ শেয়ার এখন হয়ে যাবে 4 লক্ষ শেয়ার।
2 লক্ষ শেয়ারের সংখ্যা এখন হয়ে যাবে 4 লক্ষ শেয়ার। তবে এই ক্ষেত্রে আমাদের প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা থেকে অর্ধেক কমে হয়ে যাবে 5 টাকা। তো এই ঘটনাটা ওনারা এখানে বলেছে। তো মনে রাখবে, এই স্টক স্প্লিটের জন্য কোনো জার্নাল হয় না, কারণ এটা কোনো আলাদা কোনো ট্রানজেকশন নয়, জাস্ট অবস্থান পরিবর্তন। তো এই কারণে এই স্টক স্প্লিটের ক্ষেত্রে কোনো জার্নাল হয় না, শুধু একটা নোট লিখতে হয়। নোট কি? আমাদের শেয়ারের সংখ্যা 2 লাখ থেকে বেড়ে 4 লাখ হবে, আর আমাদের প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা থেকে কমে 5 টাকা হবে। এই কথাটুকু লিখে দিলেই কিন্তু আমাদের এই সি নাম্বার রিকমেন্ডের জবাবটা দেওয়া হয়ে যাবে। তো চলো আমি দেখাই যে সি নাম্বার রিকমেন্ডের জবাবটা আসলে কিভাবে দিতে হয়, সেটা একটু দেখাই। এই দেখো, সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কোনো জাবেদাই করি নাই, শুধু লেখছি নো এন্ট্রি রিকোয়ার্স। তার মানে এই ঘটনার জন্য আমাদের কোনো জাবেদা করতে হবে না। দা পার ভ্যালু বিকামস টাকা 5, এক একটা শেয়ারের দাম কমে 5 টাকা হয়ে যাবে। তোমরা অবশ্যই চাইলে 10 টাকা ভাগ 2 সমান 5 এভাবে লিখতে পারো। 10 টাকাকে অর্ধেক কমায় 2 দিয়ে কমায় আমরা 5 টাকা করতে পারি। এন্ড নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস ইনক্রিজেস টু 4 লাখ। এখানে তোমরা দেখাতে পারো 2 লাখ ইন্টু 2, তার মানে এখানে আমরা 2 দিয়ে ভাগ করব 10 কে, আর আমরা নাম্বার শেয়ারকে 2 দিয়ে গুণ করে 4 লাখ বানাবো। এই কথাটা আমরা একটু দেখাই দিতে পারি। তাহলে চলো লিখে ফেলি সুন্দর করে। আমরা রিকোয়ারমেন্ট সি লিখে আমরা লিখে ফেলি নো এন্ট্রি রিকোয়ার্স the par value becomes টাকা 5, অর্থাৎ 10 ভাগ 2 সমান 5। the par value becomes 10 ভাগ 2 সমান 5, and number of share outstanding increases to 2 লাখ into 2 সমান 4 লাখ। এইভাবে শুধু লিখে দিলেই আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেয়া হয়ে যাবে। তাহলে আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেয়া হয়ে যাবে। তানজিনা তুলে ফেলো সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা খাতায়। সুকন্যা তুলছো? জি স্যার। তুমি বুঝছো ব্যাপারটা? জি স্যার। আর স্টক স্প্লিটের ব্যাপারটা কি থার্ড ইয়ারেও ছিল না? করনি? জি স্যার। তাবাসসুম করা হয়েছে? সি? জি স্যার। তাহলে আমরা অঙ্কগুলো করে ফেলাম, আজকে এ পর্যন্তই আলোচনা থাকুক। 10 নম্বর অঙ্কটা আর করবো না, পরের ক্লাসে আমরা আবার 10 থেকে স্টার্ট করব। আমরা যা শিখেছি এগুলো কিন্তু আমরা আগেও করেছি, কিন্তু তারপর আমরা আবার হাতে হাতে করতেছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা একটু ভালো হয়। তো এরপরে আমরা আবার আজকে এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আমরা আবার 10 থেকে পরবর্তী অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? তো আমি তাহলে বিদায় নেই, আল্লাহ হাফেজ।